দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদের রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি বাজার এবং তার সম্ভাবনা নিয়ে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি ইফাত মাল্টি প্রোডাক্টস লিমিটেডের সিওও অর্থাৎ চিফ অপারেটিং অফিসার মাহবুব বাসেদ। মাহবুব বাসেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা আলোচনাটা শুরু করছি একদম সমসাময়িক বিষয় নিয়ে। আপনি নিশ্চয়ই অবগত যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি শুধু না, সারা ওয়ার্ল্ডেই একটি বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে, সেটি হচ্ছে মার্কিন ট্রাম্প ট্যারিফ নিয়ে। এই যে মার্কিন যে পাল্টা শুল্ক আরোপ হয়েছে বিভিন্ন দেশের উপর বিভিন্ন রকম, তো আমরা দেখলাম যে বাংলাদেশের একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল, কারণ শুরুতে এটি 37% ছিল, পরবর্তীতে নানা আলোচনা দফার অফার পর সেটি 20% এসেছে। এবং এই 20% ট্যারিফটি আমাদের যারা কম্পিটিটর তাদের সঙ্গে সমান, অর্থাৎ তাদের বেশি হয়নি। ফলে একদিক থেকে স্বস্তিদায়ক পরিস্থিতিতে বাংলাদেশ আছে। সম্প্রতি বাংলাদেশের যে কম্পিটিটর, অন্যতম কম্পিটিটর প্রতিদ্বন্দ্বী ভারতের ট্যারিফ ট্রাম্প সেটি 50% উন্নীত করেছেন 25 থেকে। তো আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ভারতের বেশি শুল্ক এবং বাংলাদেশের প্রতিযোগী অন্য দেশগুলোর সমান শুল্ক, এতে করে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে বা আমরা কতটা সুবিধাজনক অবস্থানে আমরা এখন থাকলাম? দেখেন, আমাদের যেটা হয় যে কম্পেয়ার টু আমাদের নেইবারিং কান্ট্রি, আমাদের এক্সপোর্ট যেটা আপনার অ্যাগ্রো, আমরা বলি এগ্রিকালচারাল প্রসেসড ফুড, যেটা আমরা এক্সপোর্ট করি, আমাদের ভলিউম বাড়ছে এখনও। ওই যেহেতু ভারত অনেক বড় দেশ, ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক বড়, ওদের ভলিউম অনেক বড়। এখন আমাদের আমরা অ্যাকচুয়ালি যদি গ্রো করতে চাই, আমাদের প্রোডাক্টের যে এক্সপোর্ট প্রাইস এটা কম্পিটিটিভ হতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলির সমান হতে হবে আপনার ওদের ট্যারিফ, অথবা তার চেয়ে লোয়ার থাকলে আমরা অ্যাডভান্টেজেস পজিশনে থাকবো। এখন পর্যন্ত যেই ট্যারিফ মার্কিন সরকার দিয়েছে, আমার মনে হয় যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো স্টেপ নিয়ে কুইকলি এটাকে রিডিউস করার ব্যবস্থা করেছে। যদি এই ধরনের অবস্থায় থাকে তাহলে আমরা বেটার পজিশনে থাকবো বেসিক্যালি নেইবারিং কান্ট্রিগুলোর চেয়ে। বাট এর চেয়ে যদি আমাদের ট্যারিফ আরেকটু কমতো, হয়তো আমরা আরেকটু ভালো পজিশনে থাকতাম। গভর্নমেন্ট তো নেগোসিয়েশন করতেছে, আমার মনে হয় যে এটা খুব ভালো একটা স্টেপ নিয়েছে আমাদের সরকার। অর্থ উপদেষ্টা বলেছেন তারা আলোচনা কন্টিনিউ করবেন যাতে করে ট্যারিফটা আরো কমানো যায়। জি, ওটাই আমি বলতেছি যে ইভেনচুয়ালি তো আপনার এখনো তো ওরা যেটা হয় যে কম্পিটিটিভ কান্ট্রিগুলো ওরাও নেগোসিয়েশন করতেছে। তো এখনকার পরিস্থিতিতে আমি বলবো যে মানে আমাদের জন্য এটা আসলে একটা পজিটিভ নিউজ। আমাদের যেটা হয় এক্সপোর্টের ক্ষেত্রে এটা আমাদের সহায়তা করবে। জি, মার্কিন বাজারে তো বাংলাদেশের সবচেয়ে বেশি যায় তৈরি পোশাক, তারপরেই তো আমরা দেখছি যে কৃষিজাত বা কৃষি প্রক্রিয়াজাত পণ্য ওখানে যায়। তো সেই মার্কিন বাজারে তো কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ক্ষেত্রে তো সবচেয়ে বড় কম্পিটিটর ভারত। তো এখন যেহেতু ভারতের রপ্তানি কিছুটা কি বলবো বাধাগ্রস্ত হবে, যেহেতু মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান এত বেশি শুল্ক দিয়ে নিতে চাইবেন না, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কতটা সুবিধা হবে? যদি এই ধরনের ট্যারিফ থাকে তাহলে ডেফিনেটলি আমাদের জন্য সুবিধা হবে, স্পেশালি আপনার মশলার ক্ষেত্রে, তারপর আপনার তেলের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের বিস্কিটস, স্ন্যাক্স, সব কিছুর ক্ষেত্রে। কিন্তু ডিপেন্ড করবে এটা লং টার্মে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের যেটা অ্যাডভান্টেজ হলো সেটা হচ্ছে যে আমাদের বায়াররা কিছুদিনের জন্য আমাদের অর্ডারগুলো হোল্ড করেছিল। আমাদের দেশের কোম্পানিগুলোর মধ্যে স্কোয়ারের বড় বিজনেস আছে নর্থ আমেরিকান মার্কেটে, স্পেশালি ইউএসএতে প্রাণের বড় মার্কেট আছে। তো আমি শিওর ওনাদের বায়াররাও ডেফিনেটলি ওনারা বলেছিল যে লেট আস সি কি হয়। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের বায়াররা ওরা এখন অর্ডার প্রসেস করতেছে। তো এটা একটা পজিটিভ সাইন, যেটা আমি শিওর যে ইন্ডিয়ার বায়াররা ওরা এখন একটা হোল্ড মোডে আছে। তো এটা ডিপেন্ড করতেছে লং টার্মে টোটাল আপনার ট্যারিফ কি পর্যায়ে গিয়ে দাঁড়ায়, ওটার উপর ডিপেন্ড করবে আমরা কতটা গ্রো করতে পারবো কুইকলি। আচ্ছা, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা তো জানি যে সারা বিশ্বেই যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের একটা বিশাল বাজার, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি
যে বাংলাদেশ প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি শুরু করেছে 3 দশক আগে, কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত দেশে শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিরা আছেন, শুধু সেই সমস্ত দেশেই এই সমস্ত খাদ্যপণ্যের বাজারটা সম্প্রসারিত হচ্ছে, কিংবা এই গুটি কয়েক 13-14টি দেশের মধ্যেই এই রপ্তানির বাজারটা সীমাবদ্ধ। তো আপনার কাছে আমার প্রশ্ন যে কেন আসলে বাজারটি সম্প্রসারণ করা যাচ্ছে না, কিংবা কেন শুধু যেখানে প্রবাসী তার উপর নির্ভর করে আমাদের এই রপ্তানি বাজারটি আছে? ধন্যবাদ। বেসিক্যালি দেখেন, আমাদের বাংলাদেশি ডায়াসপোরা যারা আছে, স্পেশালি আপনার স্কিলড অ্যান্ড আনস্কিলড ওয়ার্কফোর্স, এটা কনসেন্ট্রেটেড হলো আপনার বেসিক্যালি জিসিসি মার্কেটে, মিডল ইস্টের মার্কেটগুলিতে যদি আমরা দেখি, তো ওইখানে আমাদের বাংলাদেশি পণ্যের স্পেশালি আপনার এগ্রিকালচারাল প্রসেস ফুডের প্রচুর ডিমান্ড আছে। তো এই জন্যই আপনি দেখবেন যে ওই মিডল ইস্টের মার্কেটগুলোতে আমাদের 60-70% রেভিনিউ ওখান থেকে আসে। ইউরোপিয়ান আর নর্থ আমেরিকান মার্কেটগুলোতে যেটা হয় কি, ওদের তো ওদের টেস্ট বার্ডটা একটু ডিফারেন্ট। আচ্ছা, তো আমরা যখন আস্তে আস্তে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন বাড়াচ্ছি, তখন দেখা যাচ্ছে ওরা ট্রাই করতেছে প্রোডাক্ট। তো এটা একটা স্লো মার্নিং প্রসেস। তো এখনও কিন্তু আমরা যেমন ইউরোপের বিভিন্ন দেশে, স্পেশালি আপনার নেদারল্যান্ডসে আমরা এক্সপোর্ট করছি, ওখান থেকে এটা নর্ডিক কান্ট্রিগুলোতে যাচ্ছে। তারপর আমরা ফ্রান্সে এক্সপোর্ট করছি, ইটালিতে এক্সপোর্ট করছি, ইউকেতে যাচ্ছে। তো এগুলি হয় ওই আস্তে আস্তে যাচ্ছে। তো এটা একটু সময় লাগবে, আমাদের কম্পিটিটিভ কোম্পানিগুলিও কাজ করছে এটা নিয়ে। তো ইউরোপিয়ান আর নর্থ আমেরিকান মার্কেটে যেটা সুবিধা হলো প্রফিটেবিলিটি বেশি কম্পেয়ার টু জিসিসি মার্কেট। কিন্তু বেসিক্যালি আপনার জিসিসি মার্কেটের ডমিনেন্স আরও আমার মনে হয় 1-1.5 যুগ থাকবে। এরপর হয়তো বা ভ্যালু ওয়াইজ দেখা যাবে যে ইউরোপিয়ান মার্কেট নর্থ আমেরিকান মার্কেটে ভলিউম কম হলেও প্রফিটেবিলিটি এবং রেভিনিউ দিয়ে ওরা হয়তো বা আপনার মনে করেন জিসিসি সমপর্যায়ে চলে আসবে। তো এটা একটু সময় দিতে হবে। আর সেক্ষেত্রে নতুন নতুন বাজার সম্প্রসারণের ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, যেটা হয়তো সরকার এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করতে পারে? জি, একটা তো হচ্ছে আপনার এক্সপোর্ট, আমাদের যেটা ইপিবি আর কি, ইপিবির ওনারা প্রচুর ইনিশিয়েটিভ নেয়। স্পেশালি আপনার মনে করেন ইউরোপিয়ান মার্কেট বা নর্থ আমেরিকান মার্কেটগুলিতে যে ফুড ফেস্টিভ্যালগুলিতে হয়, ওগুলোতে ওনারা সাবসিডাইজড রেটে আমাদেরকে স্টল দেয়। এই সহায়তাটা ওনারা করে থাকেন। তারপর আপনার মনে করেন রিসোর্স যারা ওখানে বিভিন্ন ধরনের এক্সপোর্ট প্রোডাক্ট, এক্সপোর্টেবল গুডস নিয়ে ডিটেইল করেন, আমাদের এক্সপোর্ট ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন, তাদের ভিসা প্রসেসিংয়ের জন্য সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন। তো সরকারের এই ব্যাপারে আপনার মনে করেন কি পাচ্ছেন আপনারা? হ্যাঁ, জি জি, আমরা তাছাড়া গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে। তো ইনসেন্টিভ যেটা আছে এটা কন্টিনিউ করা দরকার। আগে 20% ছিল, এটা এখন 10%-এ চলে এসছে। তো কিন্তু এই ইনসেন্টিভটা কন্টিনিউ করলে হবে কি, ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যাটলিস্ট আমরা আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলির সাথে ফাইট করতে পারবো, যে প্রোডাক্টটা ট্রায়াল করা, রিপিট পারচেস করা, এগুলি করতে পারবো। তো এই দিক দিয়ে সরকারের সহায়তা দরকার। আদারওয়াইজ আপনার মনে করেন মার্কেটগুলোতে ফুড ফেস্টিভ্যালে যাওয়া, যে কোনো ব্যাপারে আমরা যদি পিবির কাছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা চাই, ওনারা করেন। কিন্তু তাছাড়া আপনার বাপা আছে, আমাদের অ্যাসোসিয়েশন, ওনারাও সাহায্য সহযোগিতা করেন যে কোনো ক্রাইসিসে, চেষ্টা করেন ওটা রিজলভ করার জন্য। তো গভর্নমেন্টের এই সাপোর্টগুলা কন্টিনিউ করা দরকার। আর ইনসেন্টিভ যেটা আছে এটা আরও একটু দীর্ঘ সময় ধরে কন্টিনিউ করা দরকার। তাইলে হয় কি, আমরা প্রাইসটা আমাদের কম্পিটিটিভ থাকবে। ইন্ডিয়া পাকিস্তান তো জানেন যে ওরা ভলিউম, ওদের স্কেলেবিলিটি দিয়ে ওরা খেলে বেসিক্যালি, যেহেতু ওরা প্রাইস কম্পিটিটিভ প্রাইস অফার করতে পারে। তো আমরা ওই ভলিউম স্কেলেবিলিটি যদি চলে আসে আমাদের, আমরা তখন কম্পিটিটিভ প্রাইস অফার করতে পারবো। না, ভ্যালুর একটা ব্যাপার তো থাকেই, ভ্যালু অ্যাডেডের বিষয়টা। পাশাপাশি যেটি হচ্ছে যে উন্নত কান্ট্রিগুলোতে যখন আমরা খাদ্যপণ্য হোক বা যে কোনো জিনিস যখন আমরা এক্সপোর্ট করি, তখন আসলে তারা তো সেই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপোস করেন না, বিশেষ করে মান, কোয়ালিটি এসব নিয়ে। তো সেক্ষেত্রে বাংলাদেশি যে সমস্ত পণ্যগুলো সেখানে যাচ্ছে, সেগুলোর মানটা কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? এটা তো একটা বিগ চ্যালেঞ্জ। জি, আমরা যেটা করি কি, আমরা আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, লোকাল স্ট্যান্ডার্ড সবগুলোই ফলো করি। যেমন কোডেক্স স্ট্যান্ডার্ড যেটা আছে আপনার, স্পেশালি ইউএস এফডিএ যে রিকোয়ারমেন্ট আছে, ওখানে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, যে আপনার পেস্টিসাইড টেস্ট করা, হেভি মেটাল টেস্ট করা, তারপর মাইকোটক্সিন টেস্ট করা, অ্যান্টিবায়োটিক টেস্ট করা, মাইক্রোবিয়াল এজেন্টগুলো টেস্ট করা। এই স্ট্যান্ডার্ড প্যারামিটারগুলো আমাদের সব কিছুই টেস্ট করতে হয়। প্লাস লোকালি আমাদের বিএসটিআইয়ের যে প্যাকেজিং গাইডলাইন আছে, সিএম সার্টিফিকেশনের যে রুলসগুলি আছে, তারপর বাংলাদেশ ফুড সেফটি গাইডলাইনের এই প্রত্যেকটা কোয়ালিটি প্যারামিটার্স আমরা এটা কমপ্লাই করি। কারণ ওদের ওই
প্রত্যেকটা তারপর আইএসও সার্টিফিকেশনের ওরা আমাদের কম্পিটিটিভ কোম্পানিগুলোর এগুলো লাগে এবং আমাদের বায়ারদের এগুলি রিকোয়ারমেন্ট থাকে, কারণ আপনি যখন শেলফে দিবেন ওরাই সার্টিফিকেশনগুলো চায়। তো আমাদের কোয়ালিফাইড ফুড টেকনোলজিস্ট আছে, কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স আছে, তারা সব কিছুতে আপনার মনে করেন এই প্রসেসগুলো ফলো করে। এইগুলো ফলো করলে হয় কি যে প্রোডাক্টের ওরা বুঝে যে এই প্রোডাক্টটা যেই কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফলো করে করা হয়েছে এটা আমাদের দেশের স্ট্যান্ডার্ডের সাথে মিট করে। তো ওই দিক দিয়ে আমাদের একটা সুবিধা আছে যে আমরা এগুলি ফলো করি। ইফাদ মাল্টি প্রোডাক্টস এই স্ট্যান্ডার্ডগুলি সবই ফলো করে। জি, না আপনি সার্টিফিকেশনের প্রসঙ্গ নিয়ে আসলেন। আমরা বাংলাদেশের বেশিরভাগ রপ্তানিকারকের সাথেই যখন কথা বলি তারা সবসময় যে বিষয়টির কথা বলে সেটি হচ্ছে যে এই সার্টিফিকেশন প্রবলেম। তো এই সার্টিফিকেশন প্রবলেমটা বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে আসলে কিভাবে সমস্যা তৈরি করছে, কিংবা সেই সমস্যা থেকে আমরা আসলে কিভাবে উত্তরণ হতে পারি, এ ব্যাপারে আপনার কাছ থেকে একটু আরও শুনবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানির বাজার এবং তার সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন ইফাত মাল্টি প্রোডাক্টস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহবুব বাসাদ। মাহবুব বাসাদ, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, এই যে খাদ্যপণ্য রপ্তানি করার ক্ষেত্রে যে সার্টিফিকেশন যে প্রবলেমগুলোর কথা বিভিন্ন সময় আপনারা আমাদেরকে বলে থাকেন, এবং শুধু এই সেক্টরেই না, বলা যায় যে বাংলাদেশের রপ্তানি সেক্টরে কিংবা রপ্তানিকারকরা এই সমস্যার কথাটি প্রায় বলে থাকেন। এইটি আসলে কিভাবে বাধা তৈরি করছে বা এটাকে আপনারা কিভাবে মোকাবেলা করছেন? দেখেন, আমাদের ক্ষেত্রে যেটা হয় কি, লোকাল যেসব সার্টিফিকেশনগুলো লাগে, যেমন বিএসটিআর সিএম সার্টিফিকেশন, তারপর হচ্ছে যেটা আমাদের পিসিআর লাইসেন্স লাগে, হালাল সার্টিফিকেশন লাগে যেটা ইসলামিক ফাউন্ডেশন এবং আপনার বেসিক্যালি বিএসটিআই দিচ্ছে এখন। তো এগুলি আমাদের এনভায়রনমেন্টাল সার্টিফিকেট, এগুলি আমাদের সোর্সিং করতে কোনো সমস্যা হয় না। রেসপেক্টিভ অথরিটিস ওনারা যথেষ্ট কোঅপারেটিভ এবং কমপ্লায়েন্স ফলো করলে এই লোকালি সার্টিফিকেটগুলো আমরা ইজিলি পাই এবং রিনিউ করি সুন্দরভাবে। যেগুলো গ্লোবালি ওরা দেখে সেটা হচ্ছে যেমন ইউএসএফডিএ এর ফ্যাক্টরি রেজিস্ট্রেশন লাগে, ওখানে পেপারস প্রচুর দিতে হয়। আইএসও সার্টিফিকেশনের জন্য প্রচুর পরিমাণে আপনার কমপ্লায়েন্স ফলো করতে হয়। ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম বিআরসি যেটা আছে, এই সার্টিফিকেশন এটার জন্য কম্প্রিহেন্সিভ ওনারা অডিট করে এবং আইএস এবং বিআরসির জন্য সারপ্রাইজ অডিট করে। আপনার ফ্যাক্টরিতে ওরা যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় ভিজিট করতে পারে, ওরা দেখে সারপ্রাইজ ভিজিট দিয়ে দেখে যে এগুলি কমপ্লাই করছেন কিনা। তো আমাদের ফুড সেক্টরে যদি সবাই যারা এক্সপোর্ট করছে তারা যদি সবাই এগুলিতে কমপ্লাই করে তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। কিন্তু ওরা যদি কখনো সারপ্রাইজ অডিট করতে এসে যদি দেখে যে আপনার দের ইজ এ আপনার কমপ্লায়েন্স ভায়োলেশন, তখনই ঝামেলাটা হয়। এটাকে সহজ করার বুদ্ধি কি? সরকার এই ক্ষেত্রে কি উদ্যোগ নিতে পারে? সরকার এই ক্ষেত্রে যেটা করতে পারে যে এই কমপ্লায়েন্সগুলো ফলো করার জন্য ওনারা ট্রেন আপ করতে পারে। যারা আপনার মনে করেন ফ্যাক্টরিতে যারা প্রোডাকশনের সাথে রিলেটেড আছেন, কোয়ালিটির সাথে রিলেটেড আছেন, ওনাদেরকে ট্রেন আপ করতে পারে যে কিভাবে এই সার্টিফিকেশনগুলো আপনার মনে করেন যে রিকোয়ারমেন্টগুলো আছে ওগুলি যাতে প্রত্যেকে জানে কিভাবে সোর্সিংগুলো করতে হয়। অ্যাকচুয়ালি এই যদি আমাদের একটু ট্রেন আপ করা যায় এবং কিভাবে সোর্সিংগুলো করা যায়, কিভাবে ফেস করা যায় কোয়েশ্চেনগুলো, এগুলি যদি সরকারের তরফ থেকে যদি ওনারা যারা এক্সপেরিয়েন্সড লোকজন আছে তাদেরকে দিয়ে যদি কন্টিনিউয়াস বেসিসে ট্রেন আপ করতে পারেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এবার আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু জানি, সেটি হচ্ছে যে আমরা তো জানি যে এই টোটাল কৃষি প্রক্রিয়াজাত পণ্য, মানে কৃষি পণ্য সহ কৃষি প্রক্রিয়াজাত পণ্য সহ আমাদের টোটাল রপ্তানিটা হচ্ছে শুধুমাত্র $1 বিলিয়ন মধ্যে সীমাবদ্ধ। তো এই রপ্তানিটা আসলে কেন বাড়ছে না? এটি গেল এক। দুই হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে যে কাঁচামালটা আপনাকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে সেটির বাজারটা আসলে কেমন? সেক্ষেত্রে ডিউটি, ভ্যাট, ট্যাক্স, এগুলো সমস্যাটা আসলে কেমন ফিল করছেন আপনি? দেখেন, গভর্নমেন্টের তো যেসব র মেটেরিয়াল আমরা ইম্পোর্ট, আমাদের তো যেটা এগ্রিকালচারাল প্রসেসড ফুড যেটা আছে, এটা র মেটেরিয়াল তো আমাদের কি কোর র মেটেরিয়াল যেগুলো আছে, স্পেশালি আপনার হুইট, সুগার, তারপর আরপিও যেটা রিফাইন্ড পাম অয়েল, এগুলো তো ইম্পোর্ট করতেই হয়। তো এগুলির ক্ষেত্রে গভর্নমেন্ট কখনো তারা ওনারা ভ্যাট বা ডিউটিতে অনেক সময় ইনসেন্টিভ দেয়,
কিছু পিরিয়ডের জন্য ছাড় দেয়। আমার মনে হয় যেমন কিছু সিজনালিটির দিকে খেয়াল রেখে, যেমন এখন যেমন জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, রমজান আসার আগে যেটা জিসিসি মার্কেটের এখনকার এই সময় হাই ডিমান্ড হয়, পাইপলাইন ফিলিং হয়। এই সময় যদি আপনার মনে করেন ডিউটি বা ট্যাক্সে যদি কিছুটা আপনার বেনিফিট আমরা পাই, কিছুটা এক্সাম্পশন পাই, সেক্ষেত্রে যেটা হয় কি একটা সুবিধা হয়। এই সময় আমরা কম্পিটিটিভ কান্ট্রিগুলির চেয়ে আমরা বেশি পরিমাণ এক্সপোর্ট করতে পারি। যেমন এখন প্রচুর পরিমাণে আমাদের মুড়ি, পাফড রাইসের ডিমান্ড বাড়বে, স্পাইসেসের ডিমান্ড বাড়বে, মাস্টার্ড অয়েলের ডিমান্ড বাড়বে। তো এইসব ক্ষেত্রে গভর্নমেন্টকে দেখতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি আমরা যদি একটু বেনিফিট দিতে পারি, সেটা ডিউটি এক্সাম্পশন করে হোক বা অন্য কোনো উপায়ে কোনো ধরনের ইনসেন্টিভাইজ করা যেতে পারে কিনা, তাহলে যেটা হয় কি আমরা ভলিউমটা বাড়াতে পারি। না, আমি আরেকটি প্রশ্ন আরেকটা হচ্ছে যে ইম্পোর্ট, যেটা আপনার র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে দেখেন যখন কারেন্সি ডিভ্যালুয়েশন হয়, ডলারের ক্ষেত্রে যখন আমাদের আপনার টাকা ডিভ্যালুয়েশন হয়, তখন যেটা হয় যে আপনার অনেক ক্ষেত্রে এক্সপোর্ট আমাদের বাড়ে, কিন্তু কিছু কিছু র মেটেরিয়ালের ক্ষেত্রে, যেটা আমি বললাম যে রিফাইন্ড পাম অয়েল বা সুগারের ক্ষেত্রে সিজনালিটির উপর বেস করে যদি ওই সময় ডিউটিটা ওনারা কিছুটা রিল্যাক্স করেন, যেটা করেন গভর্নমেন্ট মাঝে মাঝে, ওই জিনিসটা কন্টিনিউ করলে আমাদের জন্য সুবিধা। না, যেমন যে বিগত সরকারের সময় আমরা যেটি দেখেছি যে ডলারের বাজারটা খুবই অস্থির ছিল, এবং এই ডলারের কারণেই আসলে যেহেতু ডলারের দাম ওঠানামা করেছিল, এ কারণেই আমদানিকৃত পণ্যের দাম বেশি থাকার কারণে মূল্যস্ফীতিটাও বেড়ে গিয়েছিল। তো এখন তো ডলারের বাজারটা অনেকখানি স্থির, সেক্ষেত্রে কতটা সুবিধাজনক অবস্থায় আছেন আপনারা ইম্পোর্টের ক্ষেত্রে? যেটা হয় কি আপনার ডলার যদি আপনারা দেখেছেন যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ অনেক বেড়েছে, জি, এটা থ্যাঙ্কস টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, যে ওনারা আপনার মনে করেন স্ট্রিনজেন্ট ফরেক্স পলিসি ফলো করতেছেন। তো যেটা হয় যে আপনার ওই ইনফ্লেশনটা তো আস্তে আস্তে কমে আসতেছে, যেটা আমরা দেখেছিলাম গত বছর এক্সিটের সময়। তো ইট ইজ এ গুড সাইন। আমার মনে হয় যেটা ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবির যে ফোরকাস্ট আছে আগামী বছর, ওইটাই ফোরকাস্টটা লোয়ার। তো এইটা যেটা হয় যে গভর্নমেন্ট এই স্টেবল, যদি আমরা ডলার প্রাইসটা যদি স্টেবল থাকে আমাদের সবার জন্যই সুবিধা। না, আপনি রিজার্ভের কথা বললেন, তো আমরা তো দেখলাম যে রিজার্ভ এখন অনেকখানি সন্তোষজনক পর্যায়ে, রিজার্ভ প্রায় $30 বিলিয়ন, এবং একই সঙ্গে রেমিটেন্সও কিন্তু $30 বিলিয়ন পৌঁছেছে। মানে এই সদ্য সমাপ্ত অর্থ বছরের যে সবশেষ যে চিত্র আমরা বাংলাদেশ ব্যাংকের দেখেছি। তো এটি যেহেতু রিজার্ভ এবং রেমিটেন্স দুটোই যেহেতু ভালো পজিশনে আছে, তো সেক্ষেত্রে এটি তো আপনাদেরকে অনেকখানি আশ্বস্ত করে। ডেফিনেটলি। আপনার যেটা হয় কি আমরা যেসব র মেটেরিয়ালগুলো ইম্পোর্ট করি, যেগুলি আপনার ব্যাংকের থ্রুতে আমরা এলসি করি, ব্যাংকগুলো তখন এলসি গুলো কেটার করে। আমাদের জন্য এটা সুবিধা হলো যে এটা ডিলে হয় না, কারণ ফুড বিজনেস হয় কি, ফুড বিজনেসে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস তো স্পেশালি কমোডিটি প্রাইস প্রচুর ফ্ল্যাকচুয়েট করে। তো যেটা হয় যে ব্যাংকগুলি যখন, আপনি তো জানেন যে কমার্শিয়াল ব্যাংকগুলি স্টেবিলাইজ করতেছে আপনার, আর তাছাড়া যেহেতু আপনার কারেন্সি ও স্টেবল, ব্যাংকগুলো আপনার এলসিগুলো রেগুলার বেসিসে দিচ্ছে, যেটা আপনার মনে করেন বিগত সরকারের সময় দেখা গেছে যে আপনার 1-1.5 বছর তো এগুলি এলসি করতেই পারতাম না, ব্যাংকগুলি হেল্প করতো না। তো এগুলি পজিটিভ সাইন অ্যাকচুয়ালি আমাদের জন্য। যেটা হয় যে আনসার্টেনিটি থাকে না। এটা আপনার ফুড বিজনেস না, শুধু সমস্ত বিজনেসের জন্য এটা প্রযোজ্য। জি, আমরা এই ব্যাপারে আরো আলোচনা করব, তবে এবার নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানির বাজার এবং তার সম্ভাবনা নিয়ে। অতিথি হিসেবে আমরা পেয়েছি ইফাত মাল্টি প্রোডাক্টস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহবুব বাসেদ। যে মাহবুব বাসেদ, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, এই যে ডলারের বিগত সময়ে আমরা দেখেছি যে ডলারের বাজার অস্থির থাকার কারণে খাদ্যপণ্যের বাজারটিও আসলে অস্থির ছিল। তো এখন তো আসলে ডলারের বাজার অনেকখানি স্থিতিশীল, এটি আসলে আপনাদেরকে কতখানি স্বস্তিদায়ক পরিস্থিতি দিচ্ছে? দেখেন, কারেন্সি ফরেক্স মার্কেট যদি স্টেবল থাকে আমাদের সবার জন্যই, শুধু অ্যাগ্রো প্রসেসড ফুড যেটা আছে ওরা না, আপনার সমস্ত ইন্ডাস্ট্রির জন্য এটা
একটা সুখবর হিসেবে বিবেচিত হয়। কারণ আমাদের যেটা হয় কি, আমাদের র মেটেরিয়াল তো আমাদের ইম্পোর্ট করতে হয়। র মেটেরিয়াল ইম্পোর্ট করতে গেলে যেগুলি করে ব্যাংকগুলোতে যেগুলি এলসি থাকে, এলসিগুলো ওরা টাইমলি কেটার করে। আর আপনি তো জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা হয় কি, কমোডিটি প্রাইস স্পেশালি আপনার রিফাইন্ড পাম অয়েল, সুগার, হুইট এগুলি ফ্ল্যাকচুয়েট করে লিটারেলি প্রতিদিনই। তো এর জন্য হয় কি, টাইমলি যদি এলসি কেটার করে আমরা ভালো প্রাইসটা ধরতে পারি। আর আপনি যেটা বলছিলেন যে আপনাদের এই ইন্ডাস্ট্রির অনেকখানি আমদানি নির্ভর, আপনার কাছে একটু জানতে চাই যে এই শিল্পের আসলে কতখানি মানে কাঁচামালটা কতখানি আমদানি নির্ভর এবং কতখানি আমাদের দেশীয় উৎপাদন দিয়ে আমরা এটা কাভার করতে পারি? দেখেন, এগ্রিকালচারাল প্রসেস ফুডে বেসিক্যালি 3টা বড় ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলি আপনার এগুলি ইম্পোর্টেড। একটা হচ্ছে সুগার, চিনি, তারপর হচ্ছে রিফাইন্ড পাম অয়েল, আর আরেকটা হচ্ছে আপনার বেসিক্যালি হুইট, যেটা গম। তো আপনার তো এই 3টা বড় কাঁচামাল এগুলিতে ইম্পোর্ট হয়। তো সেক্ষেত্রে এইগুলোই বড় লার্জ কন্ট্রিবিউটর। এগুলি এই জন্য এটা বলছিলাম যে কারেন্সি মার্কেট যদি স্টেবল থাকে, আমরা রাইট টাইমে রাইট প্রাইস আমরা রাইট বায়ারের কাছ থেকে নিতে পারি। বিশেষ করে গম তো আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ইম্পোর্ট করি। জি, কারণ আটা, ময়দা, সুজি থেকে আরম্ভ করে আপনার যে কোনো ধরনের আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি প্রসেসড মানে এগ্রিকালচারাল প্রসেসড ফুড তৈরি করেন, ওটা তো লাগবেই, হুইট তো লাগবেই। এবার একটু আপনাদের কোম্পানিতে একটু চলে আসি, সরাসরি ইফাত মাল্টি প্রোডাক্টস নিয়ে কথা বলি। আপনারা তো বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য আপনারা উৎপাদন করে থাকেন। আপনাদের আটা আছে, সুজি আছে, চিপস আছে, বিস্কিট আছে, নানান কিছু। তো আপনারা আসলে মানে এই যে বৈশ্বিক বাজারে রপ্তানির ক্ষেত্রে আপনারা এই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে মোকাবেলা করেন? বিশেষ করে মানের ক্ষেত্রে মানটা আপনারা কিভাবে নিশ্চিত করেন? আমি আপনাকে বললাম যে আমরা তো আপনার ইউএসএফডিএর যে স্ট্যান্ডার্ড আছে প্লাস লোকাল যে বিএসটি এবং আপনার ফুড সেফটির যে গাইডলাইন আছে ওগুলোতে আমরা ফলো করি। আমরা প্রত্যেকটা স্টেপে আপনার মনে করেন শুধুমাত্র র মেটেরিয়াল, প্যাকেজিং মেটেরিয়াল, এফজির ক্ষেত্রে না, আমরা যেটা করি যে প্রত্যেকটা ডকুমেন্টেশনে আমরা আপনার কমপ্লায়েন্স ফলো করি, যাতে করে আপনার আমাদের যে কোনো মার্কেটে এন্টার করতে সুবিধা হয়। আপনি ইউরোপিয়ান মার্কেট বলেন, নর্থ আমেরিকান মার্কেট বলেন, ওদের তো স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আছে। তো আমরা আপনার মনে করেন এক্সপিরিয়েন্স ফুড টেকনোলজিস্ট আছে আমাদের ফ্যাক্টরিতে, তারা বিভিন্ন ধরনের গ্লোবাল কোম্পানিতে কাজ করে এসছে এর আগে। তো তারা এই গাইডলাইনগুলো ফলো করে আপনার মেনটেন করে। তো এই দিক দিয়ে আমরা এই জিনিসগুলো আমরা অবশ্যই ফলো করি। যেটা হয় আমাদের নতুন মার্কেটে ঢুকতে গেলে, নতুন মার্কেটে পেনিট্রেট করতে গেলে এই ডকুমেন্টেশনগুলো রেডি থাকে সবসময়। তো আপনারা তো বাংলাদেশে 40 বছর ধরে আপনারা ইফাত ব্যবসা করছেন আপনারা, তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি, যে আপনারা কি ভাবছেন? ইফাত আমরা বেসিক্যালি 1985 থেকে এই 40 বছর আমরা পদার্পণ করেছি। তো গ্রুপের জন্য এটা একটা বিশাল একটা মাইল ফলক। 40 বছর সুনামের সাথে ব্যবসা করা। বেসিক্যালি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব জনাব ইফতেখার আহমেদ টিপু, উনি হি ইজ দ্য ফাউন্ডার অফ দি ইফাত গ্রুপ। ইফাত মাল্টি প্রোডাক্ট একটা সাবসিডিয়ারি। আমরা অটোমোবাইল বিজনেস, ম্যানুফ্যাকচারিং, অ্যাসেম্বলিং প্ল্যান্ট আছে আপনি জানেন। আমরা ইফাত অটোস পিএলসি থ্রুতে অশোক লেল্যান্ড ভেহিকলস আমরা ম্যানুফ্যাকচার করি, অ্যাসেম্বল করি। ভবিষ্যতে এক্সপানশনের ইচ্ছা আছে কিনা? আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করছি। আমাদের সার্ভিস স্টেশনস আছে, স্পেয়ার পার্টস আছে। না, নতুন নতুন উদ্যোগে যাবেন কিনা আপনারা? যেমন এরই মধ্যে আপনারা দেখেছেন গত বছর আমরা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছি। কুমিল্লার 14 গ্রামে আমরা প্ল্যান্ট সেট আপ করেছি। ওখানে আপনার বেসিক্যালি রোবোটিক আর্মস, পেইন্টিং, ওয়েল্ডিং সবই করা হচ্ছে। তো এগুলিতে আমরা যেটা করেছি যে এখানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছি, এখানে লোকালি ইনভেস্ট করছি। আমরা যদি ইফাত মাল্টি প্রোডাক্টসের দিকে তাকাই, আমরা মশলা লঞ্চ করেছি, ওটার জন্য আমাদেরকে প্ল্যান্ট দিতে হয়েছে। তারপর মুড়ির জন্য, স্ন্যাক্সের জন্য আমরা নতুন প্ল্যান্ট দিয়েছি। তারপর অ্যারোমেটিক রাইস আপনার মনে করেন সর্টিং, আপনার প্যাকিং, এগুলির জন্য আমরা প্ল্যান্ট এক্সপেনশন করছি। সুগন্ধি চালের কথা আপনি আলোচনায় আনলেন, যে অ্যারোমেটিক রাইস, তো এটি আসলে রপ্তানির কি অবস্থা এখন? দেখেন, গভর্নমেন্ট যেটা করেছে, গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ডের কথা চিন্তা করে ইন্টারিম গভর্নমেন্ট একটা লিমিটেড কোয়ান্টিটির জন্য পারমিশন দিয়েছে এবং লার্জ নাম্বার অফ বায়ার যারা আছে, আপনার এক্সপোর্টার যারা আছে বেসিক্যালি, আর যাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বায়ার আছে তাদের কথা চিন্তা করে তাদেরকে পারমিশন দিয়েছে বিভিন্ন ধরনের আপনার মনে করেন কোয়ান্টিটিতে।
তো এইখানে প্রাইসটা সেট করা হচ্ছে $1.6 তো এইখানে যেটা হয়েছে যে $1.6 যেটা আপনার পার কেজি যেটা এটা হয়তো বা আপনার ইউরোপিয়ান মার্কেট বা নর্থ আমেরিকাতে যাদের বায়ার আছে তাদের জন্য অ্যাফোর্ডেবিলিটি ইস্যু হবে না, কিন্তু একটু ইস্যু হয় যেটা হলো আপনার আমাদের জিসিসিতে, যেখানে আমাদের মনে করেন বাংলাদেশি ডায়াসপোরা আছে, ওনাদের জন্য এই প্রাইসটা একটু বেশি হয় আর কি। তবে আমার মনে হয় গভর্নমেন্ট যেটা করেছে সেটা গভর্নমেন্ট চিন্তা করেছে যে বেসিক্যালি অ্যারোমেটিক রাইসের আড়ালে যাতে টেবল রাইস এক্সপোর্ট না হয়ে যায়, এটার কথা চিন্তা করেই ওনারা প্রাইসটা দিয়েছেন। বাট এইটা যদি রিভিউ করতে পারে, গভর্নমেন্ট যদি রিভিউ করে, তাহলে আমাদের জন্য আমরা সুবিধাজনক পর্যায়ে থাকবে, স্পেশালি নেইবারিং কান্ট্রিগুলোর সাথে কম্পিট করার ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে যে আপনার এটা সেপ্টেম্বর পর্যন্ত এটা টাইমলাইন দেওয়া হচ্ছে, এটা যদি আপনার মনে করেন কন্টিনিউ করা হয়, এটা আমাদের জন্য সুবিধাজনক পর্যায়ে আমরা থাকবো। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।